নমস্কার। বঙ্গ সাহিত্য কুটিরের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত। এই পর্বে আমি আলোচনা করব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প আদরিণী। এই গল্পটি দ্বাদশ শ্রেণীর পাঠ্য রয়েছে, তাই আশা রাখব সকল ছাত্রছাত্রী প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবে এবং আমাকে অবশ্যই শেষে গিয়ে জানিও তোমাদের এই আলোচনা কেমন লাগলো। তাহলে শুরু করা যাক। তোমাদের যে পাঠ্যটি রয়েছে সেখানে লেখক পরিচিতি দেওয়া রয়েছে। আসো গল্পটি আলোচনা করার আগে সেই লেখক পরিচিতি আমরা একটু জেনে নিই। প্রভাত কুমার মুখোপাধ্যায়, জন্ম ৩রা ফেব্রুয়ারি ১৮৭৩ এবং মৃত্যু ৫ই এপ্রিল ১৯৩২। প্রভাত কুমার মুখোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যের একজন অপ্রতিদ্বন্দ্বী কথাসাহিত্যিক, ছোট গল্পকার ও উপন্যাসিক। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ধাত্রী গ্রামে মাতুলালয়ে তার জন্ম। ১৮৮৮ খ্রিস্টাব্দে জামালপুর হাইস্কুল থেকে এন্ট্রান্স, পাটনা কলেজ থেকে FA এবং ১৮৯৫ খ্রিস্টাব্দে BA পাশ করেন। তিনি ১৯০১ খ্রিস্টাব্দে আইন পড়তে বিলেত যান এবং ব্যারিস্টারি পাশ করে ১৯০৩ খ্রিস্টাব্দে তিনি দেশে ফিরে আসেন। ভারতী পত্রিকায় কবিতা রচনার মধ্য দিয়ে তার সাহিত্য জীবনের শুরু। পরে গদ্য রচনায় হাত দেন। শ্রীমতী রাধারানী দেবীর ছদ্মনামে লিখে কুন্তলীন পুরস্কার লাভ করেন। রমা সুন্দরী, নবীন সন্ন্যাসী, রত্নদ্বীপ, জীবনের মূল্য, প্রতিমা প্রভৃতি উপন্যাস, তার পাশাপাশি নবকথা, ষোড়শী, গল্পাঞ্জলি, গল্পবৃথি প্রভৃতি গল্প সংকলনগুলি তার উল্লেখযোগ্য রচনা। সরল ও অনাবিল হাস্যরসের গল্পলেখক হিসেবে প্রভাত কুমার সমধিক প্রসিদ্ধ। বিচিত্রমুখী গল্পের জন্য তিনি বাংলার মোপাসা নামে খ্যাত। আদরিণী গল্পটি প্রভাত কুমার মুখোপাধ্যায় গল্প সমগ্র দ্বিতীয় খণ্ড থেকে নেওয়া। তাহলে আমরা এই লেখক পরিচিতির থেকে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কোথায় জন্ম, তিনি কোথায় পড়াশোনা করেছে এবং তার সাহিত্যকর্ম কবে থেকে শুরু, কি তার রচনা রয়েছে এবং তাকে যে বাংলার মোপাসা বলা হয় সেটিও আমরা জানতে পারলাম এবং তার লেখার ধরন কীরকম, যেমন সরল ও অনাবিল হাস্যরসের গল্প লেখক তিনি। এবং এই আদরিণী গল্পটি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প সমগ্র দ্বিতীয় খণ্ড থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। তাহলে এবার গল্পের আলোচনায় ফেরা যায়। আদরিণী গল্পটি মূলত একটি হাতিকে কেন্দ্র করে এবং এই গল্পের নামকরণ আদরিণী কেন হয়েছে তা আমরা এই গল্পটি যখনই আলোচনা করব তখনই আমরা বুঝতে পারবো এবং গল্পের নামকরণের সার্থকতা তখন আমরা বুঝে যাব। এবং এর পাশাপাশি এই গল্পে মোট 7টি পরিচ্ছেদ রয়েছে। প্রত্যেকটি পরিচ্ছেদে এক একটি পর্ব আছে এবং প্রত্যেকটি পর্ব এক একটি ঘটনার সিকোয়েন্স অর্থাৎ ধারাবাহিকতা রয়েছে। কিভাবে একটি ঘটনার থেকে আরেকটি ঘটনার যোগ রয়েছে তা প্রত্যেকটি পরিচ্ছেদে বলা রয়েছে। তাহলে এবার আলোচনা শুরু করা যাক। প্রথম পরিচ্ছেদের শুরুতেই আমরা 3টা চরিত্রের নাম পাই। এক পাড়ার নগেন ডাক্তার, জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু এবং জয়রাম মুখোপাধ্যায়, যিনি পেশায় একজন মোক্তার। তো এই পাড়ার নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু বিকেলবেলায় পান চেবাতে চেবাতে, হাতের ছড়ি দোলাতে দোলাতে জয়রাম মুক্তারের বাড়িতে এলেন এবং এসে বললেন যে মুখুজ্জেমশাই, পীরগঞ্জের বাবুদের বাড়িতে মেজবাবুর মেয়ের বিয়ে, তা আপনাকে সেখানে নিমন্ত্রণ করেছে। সেখানে শুনেছি নাকি বেনারসের থেকে বাই আসবে, কলকাতা থেকে খ্যামটা আসবে। এই খ্যামটা হচ্ছে এক ধরনের চটুলবহল নাচ, এগুলো প্রধানত যুবক সমাজেই বেশি প্রচলিত, মানে বেশ এলাহি আয়োজন। স্বাভাবিকভাবে একজন বাবু জমিদারের মেয়ের বিয়ে, তো সেখানে তো আয়োজনের বাহুল্য থাকবেই। তো সেটি শুনে মুক্তার মহাশয় একটু ক্ষেপে গেলেন, কারণ মুক্তার মহাশয় অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায় সেই এস্টেটে 20 বছর ধরে কাজ করছে এবং মুক্তার কাদের বলে, যারা আইনি পরামর্শ দেয়। আমরা দেখেছি জমিদার এস্টেট বা রাজ এস্টেটে এইসব আইনি কাজ করার জন্য বা আইনি পরামর্শ দেওয়ার জন্য মুক্তার নিযুক্ত করা হয়। তো তিনি বললেন, এ আবার কিরকম কথা, আমি নিমন্ত্রণ পাবো না মানে? আমি সেখানে 20 বছর ধরে কাজ করছি। তো জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনিতেন, সকলেই চেনে। অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয়, অথচ হৃদয়খানি স্নেহে বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কোমল। ইহা যে তাহার কাছে কিছুদিনও ব্যবহার করিয়াছে সেই জানিয়াছে। তখন এখানে বলে দিলেন লেখক যে তার মনটা
ভেতর থেকে কোমল, কিন্তু তিনি কিন্তু এরকম ধরনের কথায় ভীষণ আঘাত পেয়ে যান, রেগে যায়। তো নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জবিহারী তারা বুঝতে পারলেন যে জয়রামবাবু তো খেপে গিয়েছেন, আর তারা এসেছেন প্রধানত একটি কারণে, তাদের স্বার্থসিদ্ধির জন্য। সেই স্বার্থসিদ্ধি কি, সেই পীরগঞ্জে তাদের যেতে হবে, এবং সেই পীরগঞ্জের পথ 2+2 4 দিনের রাস্তা আসা যাওয়া নিয়ে। এবার সেই রাস্তায় ঘোড়ার গাড়ি করে যাওয়া সম্ভব নয়, গরুর গাড়ি করে যেতে হবে। আর গরুর গাড়ি করে গেলে তো অনেক দিন সময় লাগবে, পালকিতেও যাওয়া সম্ভব নয়, কারণ সেগুলোর খরচা অনেক। তো তারা খরচা বাঁচাতে সেই জয়রাম মুখুজ্জের কাছে এসেছেন, কারণ জানেন যে জয়রাম মুখোপাধ্যায় প্রচুর জায়গায় মুক্তারগিরি করেন এবং তার প্রচুর মক্কেল রয়েছে, স্বয়ং মহারাজা তার মক্কেল, এবং তিনি যদি ফরমাশ করেন মহারাজার কাছে, তাহলে মহারাজা হয়তো তাকে একটা হাতি ব্যবহার করার জন্য দিতে পারে। তো সেই আবদার নিয়েই বা সেই স্বার্থ নিয়েই তারা জয়রাম মুখোপাধ্যায়ের কাছে এসেছে এবং তাকে বেশ তোষামত করছেন। এবং তিনি বলছেন যে, তারা বলছে যে না না, আমি তো জানি আপনি ওদের কাছে এতটা আপনার গুরুত্ব, এভাবে তাকে বেশ নরম করার চেষ্টা করছে। তারপরে মুখোপাধ্যায় নরম হইলেন, তখন বললেন আপনারা বসুন, এবং বলছে যে পীরগঞ্জে যেতেও পারি নাও যেতে পারি, কারণ সোম মঙ্গল 2 দিনই তো আমার কাছারিতে কাজ থাকে, আর গেলে তো এক রাতেই ফিরে আসা যাবে না, তো সেক্ষেত্রে আমাকে দেখি, আমরা চেষ্টা করবো। তখন বলছে তোমরা কি যাচ্ছ? তখন নিজের আসল কথা বলছে নগেন এবং কুঞ্জবিহারী। তারা বলছে যে না, আসলে যাতায়াতের পথে তো এরকম ব্যবস্থা লাগে, তা আমরা ভাবছিলাম আপনি যদি যান তাহলে আপনার সাথেই যাব, আপনি একটু যদি হাতির ব্যবস্থা করে দেন মহারাজার থেকে। তখন জয়রাম মুখোপাধ্যায় বুঝে গেছে যে কি ব্যাপার, তখন বলছে ও আচ্ছা এই ব্যাপার। আর তিনি ভেতর ভেতর গর্ববোধ করছেন, কারণ স্বয়ং মহারাজার সাথে তার এতদিনের পরিচয়, মহারাজার বাবার আমল থেকে তিনি সেখানকার সেই এস্টেটের মুক্তার। তো তিনি বলছে তোমাদের কোনো চিন্তা নেই, আমি ব্যবস্থা করে দেবো হাতি। তো কুঞ্জবাবু বললেন, মানে আরও জয়রামকে শুনিয়ে বলছে, তাহলে দেখলে তো, আমি তো বলেইছিলাম যে জয়রাম মুখোপাধ্যায় থাকতে আমাদের চিন্তার কোনো কারণ নেই। তারপরে ওরা বলছে যে আপনাকেও কিন্তু আমাদের সাথে যেতে হবে। তখন এখানে একটু মজা করে জয়রাম মুখোপাধ্যায় তাদের উদ্দেশ্যে বলছেন, যাবো বই কি ভাই, আমিও যাব, তবে আমার তো ভাই খ্যামটা শোনবার বয়স নেই, তোমরা শোনো, আমি মাথায় এক পগ্গ বেঁধে একটি থেলো হুকো হাতে লোকজনের অভ্যর্থনা করব, কে খেলে না খেলে দেখবো, তদারক করে বেড়াবো, আর তোমরা বসে শুনবে পেয়ালা মুছে ভার দে, কেমন? বলিয়া মুখোপাধ্যায় মহাশয় হাহা করিয়া হাসিতে লাগিলেন। অর্থাৎ তিনি এখানে একটু ব্যঙ্গই করলেন যে যেখানে মুখোপাধ্যায় মানে বলছেন যে তোমরা ওখানে গিয়ে তো খ্যামটা শোনার জন্যই যাচ্ছ, তোমাদের আসল উদ্দেশ্য তো তাই, তোমরা ওখানে বেশ বাবুটি সেজে হাতে হুকো নিয়ে, হাতে মদের পেয়ালা নিয়ে তোমরা ওখানে বসে খ্যামটা শুনবে, আর আমি ওখানে তদারকি, মানে তিনি একটা বৃদ্ধ মানুষ, তার বয়স আমরা দেখবো, তার বয়স 50-এরও বেশি, তো তিনি সেখানে গিয়ে সকলকে অভ্যর্থনা করবেন, কে খেলো না খেলো দেখবেন, আর ওরা যারা কম বয়সী অর্থাৎ এই নগেন বা কুঞ্জবিহারী এরা সেখানে বসে আমোদ প্রমোদ করবে। তো এখানে প্রথম পরিচ্ছেদ শেষ হয়ে গেল। এবার সেই প্রথম পরিচ্ছেদে যে শনিবার দিনের ঘটনা এটি, কারণ দ্বিতীয় পরিচ্ছেদে শুরু হচ্ছে পরদিন রবিবার, অর্থাৎ শনিবার দিনের ঘটনা। এবার তার প্রতি একটা দায়িত্ব তারা দিয়ে গিয়েছেন যে হাতির ব্যবস্থা করতে হবে। তো পরদিন রবিবারে সকাল সকাল তিনি তাড়াতাড়ি উঠে, ওই রবিবার দিন উনি একটু সময় নিয়ে পুজো করেন বাড়ি। তো সকাল 9টা অবধি পুজো করে তিনি যখন কাছারিতে গিয়ে বসেছেন, তখন তার মনে এলো যে হ্যাঁ, আমি তো হাতি আনবার জন্য কথা দিয়েছি। তাহলে তিনি মহারাজকে চিঠি লিখতে বসলেন। সেই চিঠিতে তিনি শুরুই করলেন এভাবে, প্রবল প্রতাপান্বিত শ্রী মন মহারাজ চৌধুরী বাহাদুর আশ্রিতজন প্রতিপালকেশু। আমরা এখান থেকে কিন্তু চিঠি লেখারও যে একটা ধরন, সেই সময় দাঁড়িয়ে কিভাবে চিঠি লেখা হতো বিশেষ করে মহারাজা বা জমিদারদের, তারও কিন্তু একটি উদাহরণ পাচ্ছি। এবং সেখানে যে আমরা যেরকম প্রতি দিয়ে শুরু করি, সেখানে কিন্তু শুধু ওটুকু লিখলে হতো না, সেখানে যাকে উদ্দেশ্য করে লেখা হচ্ছে তাকে সম্ভাষণ জানিয়ে প্রবল প্রতাপান্বিত শ্রী মন মহারাজ চৌধুরী বাহাদুর আশ্রিতজন প্রতিপালকেশু, অর্থাৎ কে লিখছে? আশ্রিতজন প্রতিপালকেশু, অর্থাৎ সেই মহারাজার আশ্রয় যিনি পালন হচ্ছেন, অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায়, তিনি তো তার এস্টেটে চাকরি করেই তো তার আয় হচ্ছে, বা তিনি যেহেতু তার মক্কেল এবং তিনি জয়রাম মুখোপাধ্যায় তার মুক্তার, সেখান থেকে তার আয় হয়। তো সেই জন্যই তিনি নিজেকে বলছেন যে আমি আপনার আশ্রিত, আপনার পালক। তো আপনাকে সেভাবেই তাকে শ্রদ্ধা জানিয়ে ভক্তি করে সেইভাবেই উদ্দেশ্য করে তিনি চিঠি লিখছেন। এবং সেই
চিঠিতে তিনি এভাবে লিখছেন যে 2-3 দিনের জন্য শ্রী নরেশচন্দ্র রায়ের একটি সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন। অর্থাৎ শ্রী নরেশচন্দ্র রায় মহারাজ যাতে তাকে একটি সুন্দর সুবোধ এবং ভালো একটি হাতি প্রদান করে এই 2 দিনের যাতায়াতের জন্য, সেজন্য সেই প্রার্থনা করে তিনি চিঠিটি লিখলেন এবং একটি ভৃত্যের হাত দিয়ে সেই পত্রখানি পাঠিয়ে দিলেন। তারপরে নিজের কাজে ব্যস্ত হয়ে গেলেন। এখান থেকে লেখক তার চারিত্রিক বৈশিষ্ট্যের কিছু বর্ণনা দিয়েছেন। শ্রী জয়রাম মুখোপাধ্যায় বয়স এখন 50 পার হয়েছে। মানুষটি লম্বা ছাঁদের, রংটি আর একটু পরিষ্কার হইলে গৌরবর্ণ বলা যাইতে পারিত। গোপগুলো মোটাসোটা, কাঁচায় পাকায় মিশ্রিত, মাথায় সম্মুখভাগে টাক আছে, চক্ষু দুইটি বড় বড় ভাসা ভাসা। তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপাইয়া এই চক্ষু দুইটি দিয়া উছলিয়া পড়িতেছে। এখান দিয়ে আমরা তার একটি চারিত্রিক বৈশিষ্ট্য পেলাম। আর তোমরাও কিন্তু এটি খুব ভালো করে পড়ে যাবে। ইহার আদিবাস যশোর জেলায়। কার বাস? জয়রাম মুখোপাধ্যায়। এখানে যখন প্রথম মুক্তারি করিতে আসেন তখন এদিকে রেল খোলে নেই। যশোর জেলা অর্থাৎ বাংলাদেশ। পদ্মাপার হইয়া কতক নৌকাপথে, কতক গরু গাড়িতে, কতক পদব্রজে আসিতে হইয়াছিল। অর্থাৎ তিনি যেই সময় এখানে এসেছেন তখন রেলগাড়ি চালু হয়নি। পদ্মা নদীতে বিশাল বড়, সেখান থেকে নৌকা পার করে তিনি কিছুটা নৌকাপথে, কিছুটা গরুর গাড়িতে, কিছুটা হেঁটেই তিনি এইখানে এসেছেন। এবং তার গ্রামের নাম এখানে দেওয়া নেই, তো আমি বলতে পারছি না, হয়তো পরের দিকে গল্প পড়তে পড়তে হয়তো দেখতে পাবো তার গ্রামের নাম। সঙ্গে কেবলমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি ছিল। অর্থাৎ তিনি যখন প্রথম তার এই গ্রামে আসেন যেখানে তিনি কাজ করছেন, সেখানে তিনি যখন প্রথম এসেছিলেন তখন তার হাতে কেবল ছিল ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি। এটাই তার সহায় সম্বল ছিল, আর কোনোই সম্পত্তি ছিল না। মাসিক 13 শিকায় একটি বাসা ভাড়া লইয়া নিজ হাতে রাঁধিয়া পাকিয়া খাইয়া মুক্তারি ব্যবসা আরম্ভ করিয়া দেয়। অর্থাৎ তিনি তার প্রথম জীবনের একটি ঘটনা এখানে বলা হচ্ছে যে তিনি যখন এখানে এসেছিলেন তিনি একদমই সহায় সম্বলহীন ছিলেন, তার কাছে কিছুই ছিল না। কিন্তু যত দিন গেছে তার প্রতিপত্তি বেড়েছে, তার আর্থিক উন্নতি হয়েছে এবং তিনি এখন বর্তমানে যেই সময়ের কথা বলা হচ্ছে, এখন তার পাকা দালান কোঠা রয়েছে, বাগান রয়েছে, পুকুর রয়েছে এবং অনেকগুলির কোম্পানির কাগজপত্র তিনি কিনেছে। যে সময়ের কথা বলিতেছি তখন এছাড়া ইংরেজিওয়ালা মুক্তারের আবির্ভাব হইয়াছে বটে, কিন্তু জয়রাম মুখুজ্জে তাহারা কেহই হটাইতে পারে নাই। তখন উনি এ জেলার প্রধান মুক্তার বলিয়া গণ্য। এবার যে সময়ের গল্পটি লেখা হচ্ছে বা যেই সময়ে প্লটটি, সেই সময় ইংরাজিওয়ালা মুক্তার, অর্থাৎ পূর্বে কি হতো, বিভিন্ন যে অফিসের ভাষা বা কাগজপত্রের ভাষা তা কিন্তু বাংলায় ছিল, সাধু ভাষায় মোটামুটি লেখা হতো। আমরা যদি পুরোনো দিনের কোনো কাগজপত্র দেখি, দলিল দস্তাবেজ দেখি, সেখানে আমরা দেখব বাংলাতেই লেখা হয়। এমনকি আমরা যদি আমাদের যে ট্যাক্সের কাগজ, যা খাজনা দলিলের কাগজ, সেগুলো আমরা দেখি বাংলা, সেটা কিন্তু পুরোনো দিন থেকেই চলে এসছে। আর বর্তমানে এখন বিভিন্ন ব্যাংকের কাজ হোক বা কোর্টের কাজ হোক বা যে কোনো অফিসের কাজ হোক, এখন তো সব কিছু ইংরেজিতে হয়, কিন্তু তখন সদ্য ইংরাজি শেখা যারা মুক্তার হচ্ছেন তারা তখন ইংরেজি ভাষাটা সদ্য আসছে। তবুও সে সময় বাঙালি মুক্তার জয়রাম মুখুজ্জের চারিদিকে রমরমা বাজার, কারণ তিনি তখন নিজেকে বেশ জাকিয়ে বসেছেন। মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হইলেও মেজাজটা ছিল রুক্ষ। এবার তিনি যে যৌবনকালে একটু বদরাগী ছিলেন এবং তিনি যতই ভেতর থেকে নরম হোক না কেন, ওই যে অনেকটা নারকেলের মতন, নারকেলের উপরটা যেরকম শক্ত হয় কিন্তু ভেতরটা নরম, ঠিক সেরকমই তিনিও ওরকমই ছিলেন, যে ওপরটা তার ভীষণ রুক্ষ। তিনি অল্প অল্প ছোট ছোট বিষয়ে রেগে যেতেন, কেউ তার সাথে বচসা করলে তিনি প্রতিশোধ নেওয়ার জন্য উদ্যত হতেন। তো সেখানেও আমরা এখনই কয়েকটি উদাহরণ পাবো। যেমন একটি উদাহরণ হচ্ছে, একবার তিনি যখন তার সাথে তার ঝগড়া লেগে যায় এবং সেই মুহূর্তে এতই বাজে রকম ঝগড়া হয় যে যখন বিকেলবেলায় জয়রাম মুখুজ্জে বাড়ি ফিরে আসেন তখন তার একটি গরু ছিল, গরুটির নাম ছিল মঙ্গলা। সেই মঙ্গলা একটি বাছুরের জন্ম দেয় এবং সেই বাছুরের নাম জয়রাম মুখুজ্জে সেই ডেপুটির নামে রেখে দেয়। পরে ডেপুটির কানে এই ঘটনাটি যায়, কিন্তু কিছু তো করার নেই, ডেপুটি মনে মনে ভীষণ রেগে যায়, কিন্তু এইভাবে কিন্তু তিনি প্রতিশোধ নিয়েছিলেন। এবং দ্বিতীয় আরেকটি ঘটনা, যে একবার এরকমই একটি এজলাসে অর্থাৎ কোর্টের ঘরের ভেতর ভীষণ রকম তর্ক বিতর্ক চলছে ডেপুটির সামনে একজন হাকিমের সাথে, মানে বাদীপক্ষ বিবাদী পক্ষের ভীষণ
তর্ক বিতর্ক চলছে। তো তখন হাকিমকে যতই বোঝানো হয় তিনি তো বোঝেন না। তো এরকমভাবে জয়রাম মুখুজ্জি যখন মানে বিরক্ত হয়ে গেছেন তখন তিনি বলছেন যে আমার স্ত্রীরও যতটুকু আইন জ্ঞান আছে তা সেটিও আপনার নেই। মানে কতটা অপমান যে তার স্ত্রীর যেটুকু আইন জ্ঞান আছে, তখনকার দিনের মহিলারা তো মুখ্য সূক্ষ্ম মানুষ ছিলেন, মানে সেটাই তিনি বোঝাতে চাইছেন যে আমার স্ত্রী যতটা না মূর্খ আপনি তার থেকেও বেশি মূর্খ, এরকম ধরনের একটি ভাবে তাকে উল্টোভাবে কথাটা বলেছে। তো এই যে অপমান, এটা তো ভীষণ অপমান এবং এটি কোর্টেরও একটি অবমাননা। তো সেই জন্য তাকে 60 টাকা জরিমানা করা হয় এবং সেই 60 টাকা তিনি কোনো মতেই যাতে খরচ মানে দিতে না হয় সেই জন্য তিনি হাইকোর্ট অবধি সেই যে জরিমানা তাকে রদ করার জন্য হাইকোর্ট অবধি তিনি গিয়েছিলেন এবং সেখানে সেই মামলা মোকদ্দমা লড়তে লড়তে তার 1700 টাকা খরচা হয়ে যায়। কিন্তু তিনি সেই 60 টাকা, সেই 1700 টাকার বিনিময়ে সেই 60 টাকার জরিমানা রদ করেন। তো এরকমভাবেই কিছু মজার ঘটনা লেখক জয়রাম মুখোপাধ্যায়ের জীবনে ঘটে যাওয়া সেগুলো তুলে ধরেছে। তো মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করিতেন তেমনি তাহার ব্যয়ও যথেষ্ট ছিল। তিনি অকাতরে অন্নদান করিতেন। অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিসে এমনকি নিজে অর্থব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়েছেন। এতক্ষণ আমরা দেখলাম তার খারাপ দিকটা, যে তিনি একবার রেগে গেলে তিনি মানুষকে কীভাবে অপমান করতেন, প্রতিশোধ নিতেন, বা একটা সামান্য টাকা বাঁচাতে গিয়ে তিনি ওই টাকাটাকে যাতে আমাকে জরিমানা দিতে না হয় তার জন্য তিনি প্রচুর টাকা খরচ করে সেই টাকাটাকেই বাঁচাবেন, এরকম তার যেরকম চরিত্র রয়েছে সেরকম পাশাপাশি তিনি কিন্তু গরিব দুঃখীদের জন্য চিন্তা করতেন। তিনি অন্নদান করতেন, যারা বিনা কেসে বা মিথ্যা কেসে ফেসে গিয়েছে, সেরকম গরিব মানুষ যাদের কেস লড়ার পয়সা নেই তাদের জন্য তিনি ফ্রিতে বা নিজের খরচাতেই তিনি কেস লড়ে দিতেন। তো এরকম দিকও কিন্তু তার যে মানবিক দিক সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রতি রবিবার অপরাহ্নকালে পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাসপাশা প্রভৃতি খেলিয়া থাকেন। অদ্যও সেরূপ অনেক আগমন করিয়াছেন। পূর্বোক্ত ডাক্তার উকিলবাবু এসেছেন। তো এবার প্রত্যেক রবিবার, অর্থাৎ এখানে রবিবার দিনেরই কথা চলছে, তো সেই রবিবারে যেদিন তিনি চিঠি লিখে অলরেডি মহারাজকে পাঠিয়ে দিয়েছেন, তো সেই রবিবার দিন প্রত্যেক রবিবারের মতন পাশা খেলা বসেছে। তার যে বসার ঘর রয়েছে অর্থাৎ এই যে বৈঠকখানায়, সেখানে তিনি পাশা খেলা চলছে এবং আগের দিনে শনিবার দিন যারা এসেছিলেন তার সাথে দেখা করতে, নগেন এবং ডাক্তার নগেন এবং কুঞ্জবিহারী, তারাও এসেছেন এবং তারা দেখতে পাচ্ছেন বাগানের এক জায়গায় বেশ পরিষ্কার করে রাখা হয়েছে। সেখানে কলা গাছ সাথে বিভিন্ন বৃক্ষ বা গাছপালার ডাল ফাল এনে রাখা হয়েছে, কারণ হাতিটা আসবে সন্ধ্যার মধ্যেই, তো মহারাজা পাঠাবেন সেজন্য ব্যবস্থা করে রাখা হয়েছে। তো কিছুক্ষণ পরে সন্ধ্যার যখন প্রায় নামে তার কিছু পূর্বে ভৃত্যটি ফিরে এলো এবং এসে জয়রাম মুখোপাধ্যায়কে জানালো যে হাতি পাওয়া যায়নি। তো জয়রাম ওখানে যারা ছিলেন, প্রথমেই নগেন, তারপরে কুঞ্জবাবু, ওরা সবাই বলে নে পাওয়া গেল না, এ তো খুব খারাপ খবর। মানে এক ধরনের একটু জয়রাম মুখোপাধ্যায়কে একটু ছোটই করলেন তারা, যে আপনি চিঠি লিখলেন কিন্তু তবুও এলো না, কি করা যাবে এখন, একটা হতাশ হয়ে গেল তারা। তখন মুক্তার সাহেব বললেন কেন হাতি কেন পাওয়া গেল না? তখন ভৃত্য বলল যে মহারাজা নাকি বলেছেন সে তো একটা বিয়ে বাড়িতে যাবে, সেখানে হাতির কি দরকার, একটা গরুর গাড়ি করে গেলেই হয়। তো সেখানে এটা শুনে তো জয়রাম মুখোপাধ্যায় লজ্জায় অপমানে ভীষণভাবে রেগে গেলেন এবং সবাই ওখানে উপস্থিত, রবিবারের সেই সন্ধ্যাবেলায় পাশা খেলছে অত লোকের মাঝখানে ভৃত্য এসে এমন খবর দিয়েছে, সেখানে তো তার এক ধরনের একটা হারই বলা চলে। তিনি যতটা গর্ব করে চিঠি লিখে বলেছিলেন যে মহারাজকে হাতি পাঠাতে, মহারাজ সেখানে বলছেন যে বিয়ে বাড়ি যাবে তো হাতির কি দরকার, গরুর গাড়ি করে চলে যাক। তো এই যে একটা অপমানসূচক কথা, তারপর একটা ভৃত্য এসে তাকে বলছে, তো ভীষণভাবে তিনি রেগে গেলেন এবং সকলে বললো যে ঠিক আছে চলুন না আমরা একটা বলদেরই ব্যবস্থা করি, বলদের গাড়ি নিয়ে যাই। তো তিনি তখন বললেন যে না, আমি যাব তো হাতির পিঠে করেই যাব, নইলে আমি বিয়েবাড়ি যাবই না। তো এইভাবে বললো আজকে রাত্রের মধ্যে আমি হাতি আনবো আর আমি তারপরেই বিয়েবাড়ি যাব। তো এরপরে এইভাবে দ্বিতীয় পরিচ্ছেদ শেষ হয়ে গেল। এবার তৃতীয় পরিচ্ছেদ। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। সেই রাত্রে জয়রাম তত্ত্বৎ স্থানে লোক পাঠাইয়া দিলেন, যদি কেউ হস্তি বিক্রয় করে তবে কিনিবে। অর্থাৎ তিনি এতটাই ব্যস্ত হয়ে গিয়েছেন যে তাকে হাতির মানে সেই অপমানের তাকে প্রতিশোধ, তার বললামই একটা প্রতিশোধ স্পৃহা রয়েছে। তো তিনি এতটাই মানে রাগে বা অপমানে এতটাই ব্যস্ত বা তৎপর হয়ে গিয়েছেন যে তিনি সেই রাত্রে
তাদের যত ভৃত্য রয়েছে সকলকে পাঠিয়ে দিলেন যে তোমরা কাছে পিঠে যেখানে হাতি বিক্রয় করবে কেউ, তার থেকে তুমি আমার জন্য হাতি কিনে আনো, আমি সেই হাতি নিয়েই যাব। তো এরকম প্রায় রাত্রি 2 প্রহরে একজন খবর নিয়ে ফিরে এলো যে একজন রয়েছে বীরপুরের উমাচরণ লাহিড়ী, তার একটি মাদি হাতি আছে। মাদি হাতি হচ্ছে স্ত্রী হাতি, সে এখনো বাচ্চা, কিন্তু তাকে সেই উমাচরণ লাহিড়ী বিক্রি করতে চায় এবং দাম রেখেছে 2000 টাকা। দামটা বেশি অনেকটাই। তখন বলছে জয়রাম, ও তো মরিয়া যে আমি কিনবই। তো জয়রাম বলছে যে বাচ্চাটা কি মানে সবারই নিতে পারবে তো? তখন ভৃত্য বলছে যে হ্যাঁ, সে নিতে পারবে। তখনই পরদিন বললো ঠিক আছে, আমার রাত্রের মধ্যে বলে দিল তাহলে তুমি যাও, আমি সেই হাতিকেই নিয়ে আসতে বললো, আমি সেই হাতি নিয়েই যাব। পরদিন সকাল 7টার সময় হস্তিনীটি এলো এবং সেই হস্তিনীর নাম সেই উমাচরণ লাহিড়ী লিখেছিলেন আদরিণী। তো লাহিড়ী বাবুও এসেছেন এবং তিনি সমস্ত একদম আইনি কাগজ নিয়ে একদম স্ট্যাম্প কাগজে সেই আদরিণী হাতিকে মুক্তার সাহেবকে বিক্রয় করলেন। বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানায় উঠানে ভিড় করিয়া দাঁড়ালো। স্বাভাবিক, একটি মধ্যবিত্ত পরিবারে একটি হাতি এসেছে, আর এটি তো একদমই আমাদের জয়রাম মুখোপাধ্যায়ের জেদের বসে, কারণ তিনি মহারাজা, তাকে অপমান করেছেন, তাকে তো দেখাতেই হবে। আর তার আমরা দেখেছি তার মানে অর্থের কোনো কমি নেই, কারণ তার প্রচুর মক্কেল, তিনি একজন প্রধান মুক্তার বলা যায় সেই এলাকার। তো স্বাভাবিকভাবেই তার আয়ের কোনো চিন্তে নেই। তো সেই জন্যেই তিনি হাতি কিনে ফেলেছেন, কারণ মহারাজাকে তাকে প্রতিশোধ নিতে লাগবে। তারপরে এরকমভাবে প্রচুর লোকের ভিড় হয়েছে। এবার এখান থেকে আমরা জানতে পারছি যে মুখুজ্জে মহাশয় অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায়ের স্ত্রী মারা গিয়েছেন। তো জয়রাম মুখোপাধ্যায়ের 3 ছেলে, 3 ছেলের যে বড় ছেলের বউ, তিনি সেই হাতিটিকে বরণ করলেন। সেই বরণ করার একটি বর্ণনাও রয়েছে যে হাতিটিকে গিয়ে তার পা ধুয়ে দেওয়া হলো, তাকে সিঁদুর এবং তেলের ফোঁটা দেওয়া হলো, তারপরে তাকে খেতে দেওয়া হলো কিছুটা চাল, আলো চাল, কলা ও অন্যান্য মাঙ্গল্য দ্রব্য দিয়ে তার সম্মুখে দেওয়া হলো। বর্তমানে আমরা দেখি যে কোনো কিছু আমরা নতুন যানবাহন কিনলে, যেমন বাইক, স্কুটি বা গাড়ি যাই কিনি, আমরা কিন্তু প্রথমেই সেটি মন্দিরে নিয়ে গিয়ে ঠাকুরের সম্মুখে গিয়ে পুজো দিয়ে নিয়ে আসি। আর তখন এই হাতি তাদের যানবাহন, তখন তো আর এরকম রেলগাড়ি বা বাস বা পার্সোনাল গাড়ি এসবে তো ব্যবহার ছিলই না, তখন এগুলো আসেইনি সেই সমাজে। তো মানে যারা জমিদার বা রাজা তারাই সেগুলো ব্যবহার করতেন। আর এরকম যে হাতি বা ঘোড়া বা গরু যাদের বাড়িতে থাকতো, তারা যখন প্রথম সেই বাড়িতে আসতো, তাদেরকে এইভাবে পুজো দিয়ে তাদেরকে ব্যবহার করা হতো। তো এখানে তার একটি আমরা ব্যাখ্যা পেলাম। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালেই মহারাজা নরেশচন্দ্রের সহিত মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন। এবার পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে দেখে ফেরা হলো, হাতি নিয়ে গিয়েছিলেন। এবার ফেরার পথে তিনি সেই মহারাজা নরেশচন্দ্রের সাথে দেখা করতে গিয়েছিলেন, যিনি তাকে হাতি দেবেন না বলে ফিরিয়ে দিয়েছিলেন চিঠিতে। বলা বাহুল্য, কোষ্ঠী পৃষ্ঠে আরোহণ করিয়াই গেলেন। মানে তাকে তো দেখাতে হবে যে আপনি আমাকে হাতি না দিলে কি হবে, আমি হাতির পিঠে করেই গিয়েছি। এবার মহারাজের দ্বিতল বৈঠকখানার নিম্নে বিস্তৃত বাগান, যে দোতলা বাড়ির সামনে বড় বাগান, সেখান থেকে মহারাজা দেখতে পায় যে বাগানের মধ্যে কি এসেছে না এসেছে। তো প্রাঙ্গণের অপর প্রান্তে প্রবেশের সিংহদ্বার, বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ ও সিংহদ্বারের বাহিরে অনেক দূর অবধি মহারাজের দৃষ্টিগোচর হইয়া থাকে। রাজসহিবে উপনীত হইলে মুখোপাধ্যায় মহাশয় তাহাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন। তো এখানে যেহেতু মুখোপাধ্যায়ের বয়স বেশি, তো মহারাজা তাকে প্রণাম করলেন। তো তিনি তাকে আশীর্বাদ করে তার সামনে বসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, এই যে সামনে যেটি হাতি দেখতে পাচ্ছি বাগানে রাখা রয়েছে, এটি কার হাতি? তখন সে বলেছে বাহাদুরের হাতি। বাহাদুর অর্থাৎ কে? সেই চৌধুরী বাহাদুর, অর্থাৎ নরেশচন্দ্র চৌধুরীর হাতি। তখন বলছে এই হাতি তো আমি কোনোদিন দেখিনি। তখন বলেছে যে না, হাতিটি আসলে আমার, কিন্তু বাহাদুরের হাতি এই অর্থে যে আমি তো আপনার কাছেই কাজ করে জীবন নির্বাহ করি, তো আমার হাতি মানে আপনার হাতি, আপনার এই টাকাতেই কেনা, আপনার থেকে যে টাকা পেয়েছি সেই টাকাতেই আমার হাতিটি কেনা, আর আপনার থেকে যেই আয় করি, তো স্বাভাবিকভাবে ঘুরে ফিরে সেটি আপনারই হাতি হলো। অর্থাৎ ব্যঙ্গভাবে তিনি একটু তির্যকভাবে মহারাজাকে বললেন। তো এইভাবে এটি করার পরে যাই হোক, সন্ধ্যার পর গৃহে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী বিস্তৃত করিলেন। হৃদয় হইতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আজ তাহার মুছিয়া গেল। কয়েকদিন পরে আজ তাহার সুনিদ্রা হইল।
অর্থাৎ এই যে সেদিন যেই সকলের মাঝখানে পাশা খেলার আসরে তাকে যে অপমানিত হইতে হয়েছিল, ভেতর ভেতরে যে তার যে রাগটি ছিল বা যে ক্ষোভ ছিল, তা আজ যখন মহারাজাকে তিনি দেখিয়ে দিলেন যে আপনি হাতি না পাঠালেও আমি হাতি নিয়েই বিয়ে বাড়িতে গেছি, এবং সে হাতি তাকে মহারাজাকে দেখিয়েও আনলেন, এবং সেখানে যে এই যে মজা করে যে তিনি মহারাজাকে শ্লেষ ভরে বা বিনয় সূচক যেভাবেই বলে থাকুন, আঘাত করেই হোক বা মজার ছলে হোক বলে এসেছেন, সেটি তিনি বন্ধু মহলে সবাইকে বললেন বেশ রসিয়ে, এবং সেই রাত্রে তার ঘুমও ভালো হলো, কারণ তার মনের ভেতরের যে ক্ষোভ ছিল তা আজকে কমে গিয়েছে। এভাবে তৃতীয় পরিচ্ছেদও শেষ। এবার চতুর্থ পরিচ্ছেদ। উল্লেখিত ঘটনার পর সুদীর্ঘ 5টি বৎসর অতীত হইয়াছে। এই 5 বৎসরে মুক্তার মহাশয়ের অবস্থার অনেক পরিবর্তন হইয়াছে। এবার চতুর্থ অধ্যায়ে আমরা দেখছি যে যে ঘটনাটি এতক্ষণ ঘটলো, যে হাতির ঘটনা, আদরিণীকে যে প্রথমবার আনা হলো, সে আদরিণীকে আনার 5 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, এবং এই 5 বছরের মধ্যে মুক্তার সাহেব অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায়ের জীবনে অনেক পরিবর্তন ঘটেছে। নূতন নিয়মে পাশ করা শিক্ষিত মুক্তারের জেলা কোর্ট ভরিয়া গিয়াছে। শিথিল নিয়মের আইন ব্যবসায়িক আজ কদর নেই। অর্থাৎ নূতন নিয়মে পাশ করায়, অর্থাৎ ইংরেজি যারা শিখছে, যারা ইংরেজি ভাষায় পারদর্শী, এখন কোর্টে ইংরেজি ভাষায় মোকদ্দমা লড়া হচ্ছে। তো স্বাভাবিকভাবেই এই মুক্তার যিনি জয়রাম মুখোপাধ্যায়, তিনি তো বাংলা ভাষায়, এবং তার সেই ব্যবসাও এখন আর নেই। সবাই এখন একটু থাকে না যে বিদেশি ভাষার প্রতি আকর্ষণ তাদের মধ্যে তৈরি হয়ে গিয়েছে, এবং স্বাভাবিকভাবেই এখন সকলের ঝোঁক সেই ইংরেজি নবশিক্ষিত মুক্তার সাহেবদের প্রতি। মুখোপাধ্যায় মহাশয়ের যে আয় তাও কমে যেতে লাগলো। পূর্বে যত উপার্জন করিতেন এখন তাহার অর্ধেক হয় কিনা সন্দেহ, অথচ ব্যয় প্রতি বৎসর বর্ধিতই হইতেছে। তাহার 3টি পুত্র, প্রথম 2টি মূর্খ, বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কর্ম করিবার যোগ্য নহে। কনিষ্ঠ পুত্র কলকাতায় পড়িতে গিয়েছে, সে কালক্রমে মানুষ হয় এই মাত্র ভরসা। তো 3টি পুত্রের মধ্যে 2জন পুত্র কোনো কাজের না, তারা কেবল বংশবৃদ্ধি করে, অর্থাৎ সন্তানের জন্ম দেয়। আর সন্তানের জন্ম দেওয়া কি, যে তাদের লালন পালন করারও তো একটা খরচা রয়েছে। এবার যদি সেই সংসারে আয় না থাকে, তো সেখানে কোথার থেকে যারা এতগুলো পেট বা এতগুলো মানুষের খরচা কোথার থেকে আসবে? তো সেখানেও জয়রাম মুখোপাধ্যায়ের একটা চিন্তার কারণ হয়ে গিয়েছে, এবং তার যে ছোট ছেলে জয়রাম মুখোপাধ্যায়, সেই ছোট ছেলে এখন আশা ভরসায়, কারণ সে কলকাতায় পড়তে গিয়েছে। সে যদি সেখান থেকে পড়াশুনো করে ভালো নাম্বার নিয়ে ফিরে আসে, তাহলে সে একটা কোনো কাজ জুটিয়ে বাবাকে সংসারে সাহায্য করতে পারবে, এই আশায় তিনি আছেন। ব্যবসায়ের প্রতি মুখোপাধ্যায়ের আর অনুরাগ নাই, বড় বিরক্ত হইয়া উঠিয়াছেন। ছোকরা মুক্তারগণ যাহাদিগকে একসময় উলাঙ্গ অবস্থায় পথে খেলা করতে দেখিয়াছেন, তাহারা এখন সামলা মাথায় দিয়া, মুখোপাধ্যায় মাথায় পাগড়ি বাঁধিতেন, সেকালে মুক্তাররা সামলা ব্যবহার করিতেন না। তাহার প্রতিপক্ষে দাঁড়াইয়া চোখ মুখ ঘুরাইয়া ফরফর করিয়া ইংরাজিতে হাকিমকে কি বলিতে থাকে তিনি কিছুই বুঝিতে পারেন না। অর্থাৎ এখানে যে নব্য এবং পুরাতনের যে লড়াই, মুক্তার সাহেব এখন অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায় এখন পুরনো লোক, তিনি ইংরেজি ভাষা জানেন না, বা ইংরেজিতে সেই ফ্লুয়েন্টলি যে ইংরেজি বলা তাও তিনি কোনোদিন শেখেননি। তিনি বাংলাতে কিন্তু আসলে ভীষণ ভালো উকিল বা মুক্তার তাকে বলা যায়, কারণ তার প্রচুর মক্কেল রয়েছে বা ছিল এককালে, কিন্তু এখন আস্তে আস্তে এই যে নব্য যে শিক্ষিত সমাজ, তাদের এগিয়ে আসার জন্য এখন মানুষের ঝোঁক সেই নব্য শিক্ষিত সমাজের প্রতি বেশি, এবং পুরনো মানুষদের বা পুরনো এই মুক্তারের কাছে তারা এখন আর আসে না তাদের আইনের সমস্যা নিয়ে। এইভাবেই লেখক ব্যাখ্যা করেছেন যে তার নতুন যে অবস্থা, অর্থাৎ পুরনো অবস্থার থেকে তার যে বর্তমান অবস্থা, এই অবস্থার পরিবর্তনের একটি বর্ণনা তিনি এখানে দিয়েছেন। একবার দায়রায় একটি খুনি মোকদ্দমা উপস্থিত হইল। সেই মোকদ্দমায় যে আসামি, সে জয়রাম মুখোপাধ্যায়কে মুক্তার নিযুক্ত করল। একজন নূতন ইংরেজি জজ আসিয়াছেন, তাহারই এজলাসে বিচার। তো 3 দিন যাবৎ মোকদ্দমা চলিল। অবশেষে মুক্তার মহাশয় উঠিয়া জজ সাহেব ও বাহাদুর ও এসএসআর মহোদয়গণ বলিয়া বক্তৃতা আরম্ভ করিলেন। বক্তৃতা শেষে এসএসআরগণ মুখোপাধ্যায়ের মক্কেলকে নির্দোষ সাব্যস্ত করিলেন, এবং জজ সাহেবও তাহাদের অভিমত স্বীকার করিয়া আসামিকে অব্যাহতি দিলেন। তো এইখানে এই সময়েরই একটি ঘটনা লেখক বলছেন যে একবার এজলাসে অর্থাৎ কোর্টরুমে একটি কেস ওঠে। সেই কেসের মধ্যে যে আসামি, সে জয়রাম মুখোপাধ্যায়কে তার উকিল নিযুক্ত করে, এবং সেখানে দেখা যায় যে জয়রাম মুখোপাধ্যায় এত সুন্দরভাবে সেই কেসটি লড়েন, এবং যে নতুন একজন জজ সাহেব এসেছেন ইংরেজ, তিনি তার মোকদ্দমা যে এত সুন্দর করে তিনি লড়েছেন সেটি দেখে ভীষণভাবে আপ্লুত হন, এবং জানতে চান কি আপনি কি উকিল?
তখন উনি বলছেন, না আমি একজন সাধারণ মুক্তার, মানে তিনি উকিলের পর্যায়েও না, উকিলের থেকে নিচু মুক্তার, যিনি আসলে আইনি পরামর্শ দেন, কিন্তু তিনি ভীষণভাবে ভালো আইন জানেন জয়রাম মুখোপাধ্যায়। তো এটি বলাতে মানে জজ সাহেব বলছে, ভাবছে যে আমি তো ভেবেছিলাম আপনি উকিল। তো এরকম তখনই মানে জয়রাম মুখুজ্জের যে হৃদয় কোমল, তিনি তখনই গলে যান এবং বলেন যে আমি আপনাকে আশীর্বাদ করছি, আপনি একটি হাইকোর্টের জজ হবেন। মানে তিনি সেদিনই তার লাস্ট তিনি মামলা মোকদ্দমা লড়লেন এবং তারপরের থেকে তিনি তার যে মোক্তারের পেশা তা তিনি ছেড়ে দিলেন। তারপরে থেকে তিনি আর কাছারি যাননি। পঞ্চম পরিচ্ছেদ। ব্যবসা ছাড়িয়া মুখোপাধ্যায়ের সংসার চলিতে লাগিল। ব্যয় যে পরিমাণে সংকোচ করিবেন ভাবিয়াছিলেন, তাহা শত চেষ্টাতেও হইয়া ওঠে না। সুদে সংকুলান হয় না, মূলধনে হাত পড়িতে লাগিল, কোম্পানি কাগজের সংখ্যা কমিতে লাগিল। অর্থাৎ তিনি যে জমিয়েছিলেন টাকা পয়সা, তাও এতটা মানে তার ব্যবসা ছেড়ে দেওয়ার পর, তার মুক্তারগিরি ছেড়ে দেওয়ার পর তার যা জমা মজুত করা ছিল তাকে সেটি ব্যবহার করতে শুরু হতে লাগলো এবং তার আয়ের চেয়ে ব্যয় বেশি হতে লাগলো এবং তিনি চেয়েছিলেন ব্যয়ের হ্রাস টানতে, কিন্তু সেই হ্রাসও তিনি টানতে পারলেন না, কারণ যত দিন যাচ্ছে সব কিছুর দাম বাড়ছে। তো সেক্ষেত্রে ব্যয় কমানোটাও ভীষণ ঝুঁকি এবং ভীষণ মানে কষ্টসাধ্য। এরপরে অনেকেই এই সময় তাকে বুদ্ধি দিতে লাগলো যে আপনি তো এই হাতিটিকে রেখেছেন, এই হাতিটির জন্যই তো আপনার 30-40 টাকা তো নষ্ট হচ্ছে, এত প্রতিপালন করা একটা হাতিকে পোষা, তো আপনি সেটিকে বেচে দিন এবং বেচে ভালো টাকাই আপনি পাবেন। তখন মুক্তার সাহেব ভীষণ ক্ষেপে যেতেন, যেই তাকে বলতো তার উপরেই তিনি ক্ষেপে যেতেন যে আপনি তাহলে আপনার ঘরে নাতি নাতনিকে বেচে দিন, তাহলে আপনিও কিছু টাকা পাবেন, ও আমার সন্তানের মতন। মানে জয়ের এখান থেকে এই যে পঞ্চম পরিচ্ছেদ থেকে আমরা একটা হাতির প্রতি জয়রাম মুখোপাধ্যায়ের যে সন্তান স্নেহ তার কিন্তু পরিচয় পাওয়া শুরু করব। আর এই যে 5 বছর ধরে যে আদরিনী তার সাথে রয়েছে, তার পরিবারের একজন সদস্য হয়ে উঠেছে, তাও কিন্তু আমরা বুঝতে পারবো। আর স্বাভাবিকভাবে 5 বছর কম সময় নেয়, এই হাতির প্রতি তার যে একটা গভীর মমতার জায়গা সৃষ্টি হয়েছে তা কিন্তু আস্তে আস্তে লেখক এই গল্পের মধ্যে ফুটিয়ে তুলছেন। এরূপ উক্তির পড়ার কথা চলে না। হাতিটিকে দেখিয়া মুখোপাধ্যায়ের মনে হইল, ইহাকে যদি মধ্যে মধ্যে ভাড়া দেওয়া যায়, তাহা হইলে তো কিঞ্চিত অর্থাগম হইতে পারে। তখনই কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপনটি মুসাবিদা করিলেন। তো তিনি তো একদম আদরিণীকে বেছে দিতে একদমই নারাজ। তো তিনি ভাবলেন যে ঠিক আছে, তাহলে আদরিণী তো ঘরেই থাকে, ওকে দিয়ে যদি মানে ভাড়া দেওয়া যায়, যে কেউ কোথাও যাবে, যেমন তাদেরই দরকার পড়েছিল এরকম বিয়ে বাড়িতে যাবার, তো সেরকমই যদি কারোর কোনো যারা একটু সচ্ছল পরিবার, তাদের যদি টাকার মানে এরকম হাতির প্রয়োজন হয়, তাহলে তারা সেটাকে ভাড়া নিতে পারে। তো সেইভাবে তিনি একটি বিজ্ঞাপন দিলেন। সেই বিজ্ঞাপনটি কীরকম? বিবাহের শোভাযাত্রা, দূর দূরান্তে গমনাগমন প্রভৃতি কার্যের জন্য নিম্ন স্বাক্ষরকারীর আদরিণী নাম্নী হস্তিনী ভাড়া দেওয়া হইবে। ভাড়া প্রতি রোজ 3 টাকা মাত্র। হস্তিনী খোরাকি 1 টাকা এবং মাহুতের খোরাকি 0, একুনে 4 ধার্য হইয়াছে। যাহারা আবশ্যক হইবে নিম্ন ঠিকানায় তত্ত্ব লইবেন। শ্রী জয়রাম মুখোপাধ্যায়, মুক্তার, চৌধুরীপাড়া। তাহলে এখান থেকে আমরা জয়রাম মুখুজ্জের পাড়ার নাম জানতে পারছি, সেটির নাম হচ্ছে চৌধুরীপাড়া। এবং আমি আগেই বলেছিলাম যে পড়তে পড়তে আমরা জেনে যাব তার বাড়ি কোথায়, সেটি চৌধুরীপাড়ায়। এবং যশোর জেলার থেকে তিনি এই চৌধুরীপাড়ায় জীবনের প্রথম দিকে কাজ করতে এসেছিলেন এবং এখানেই তার বাকি জীবন কাটিয়ে দিয়েছেন। তো বিজ্ঞাপনের মধ্যে আমরা কি দেখতে পারলাম? বিবাহের শোভাযাত্রা, দূর দূরান্তে গমনাগমন, বিভিন্ন কাজের জন্য টাকা ধার্য হয়েছে। মানে হাতির খাওয়ার জন্য করা হয়েছে 1 টাকা, মাহুতের খোরাকির টাকা লাগবে না, সেটা একদম 0 টাকা, এবং ভাড়া প্রতি রোজ 3 টাকা। মানে রোজ দিন যে কয়দিন, যদি 10 দিনের জন্য নেয় তাহলে 30 টাকা, যদি 7 দিনের জন্য নেয় 21 টাকা, এরকম প্রত্যেক দিনে ভাড়া প্রতি রোজ 3 টাকা। ঠিক আছে, এইভাবে করা হয়েছে। বিজ্ঞাপনটি ছাপাইয়া শহরে প্রত্যেক ল্যাম্পপোস্টে, পর্থি পার্শ্বস্থ বৃক্ষখণ্ডে এবং অন্যান্য প্রকাশের স্থানে আটিয়া দেওয়া হইল। বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে লোক হস্তি ভাড়া লইতে লাগিল বটে, কিন্তু তাহাতে 15-20 টাকার বেশি আয় হলো না। অর্থাৎ গ্রামের সাইডে তো এত সচ্ছলতা থাকে না, তো স্বাভাবিকভাবে যতটা ভেবেছিলেন যে আয় হবে, সেই আয়টা হলো না। 15-20 টাকায় মানে সর্বোচ্চ আয় হতো, আর সেটি যে সবসময় তাও কিন্তু নয়। মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পৌত্রটি পীড়িত হইয়া পড়ল। পৌত্র মানে হচ্ছে নাতি।
অর্থাৎ যে বড় নাতি সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো এবং যে ডাক্তারের খরচ বা ওষুধের খরচ তা প্রতিদিন 5 থেকে 7 টাকা। তো যে 15 বা 20 টাকা আয় হচ্ছিল হাতিকে ভাড়া দিয়ে, সেখান থেকেও যদি 5-7 টাকা প্রতিদিন খরচা হয় ওষুধ কিনতে, তাহলে তো স্বাভাবিক যে আয় হয়েও কোনো লাভ হচ্ছে না। তো এক এক মাসখানেক পরে বাচ্চাটি বা বালকটি সুস্থ হয়ে উঠল। বড় বধূ মেজবধূ উভয় অন্তঃসত্ত্বা, কয়েক মাস পরে আর 2টি জীবের অন্নসংস্থান করিতে হইবে। এখানে লেখক আগেই বলেছেন যে তার যে 2 বড় ছেলে তারা কেবল বংশবৃদ্ধি করতে জানে। তো সেখানে লেখা রয়েছে যে যে তার 2 বৌমা তারা দুজনেই আবারও অন্তঃসত্ত্বা হয়েছে এবং তাদের আবার কিছু মাস পরেই আবার 2টো সন্তান ঘরে আসবে এবং আবার 2টো পেট বেড়ে যাবে, অর্থাৎ খাবারের খরচা বাড়বে। এদিকে জ্যেষ্ঠা পৌত্রী কল্যাণী দ্বাদশ বর্ষে পদার্পণ করিয়েছে। তার যে বড় নাতনি সেও দ্বাদশ অর্থাৎ 12 বছর তার হয়েছে। আর সেই সময় দাঁড়িয়ে মেয়েদের ওই 9-10 বছরেই বিয়ে দিয়ে দেওয়া হতো, মানে 12-13 বছর মানে সে বুড়ি হয়ে যাচ্ছে, এরকম একটা ধারণা। তো সেখানে তার দ্বাদশ বর্ষ মানে একটা বিয়ের চিন্তা শুরু হয়ে গিয়েছে, স্বাভাবিক বিয়ে দিতে হবে। দেখতেও সে দিনকে দিন বড় হচ্ছে, মানে লোকে কথা বলছে যে মেয়ের বিয়ে দিচ্ছে না কেন, এখনো ঘরে তো রাখা যায় না। তো এবার বড় যাকে দেবে তাকেও যৌতুক দেওয়ার ব্যাপার রয়েছে এবং মনের মতন বর পাওয়াও কঠিন। তার যে বাবা অর্থাৎ কল্যাণীর যে বাবা, সেও সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ায়, আয়ের কোনো চেষ্টা করে না। তো এরকমভাবেই আর দিন যত যাচ্ছে মুক্তার সাহেবেরও তো বয়স হয়েছে, তিনিও প্রায় 60 বছর পার করে গেছেন। তো এত চিন্তা, একদিকে বড় নাতির অসুখ হয়েছিল, তাকে সুস্থ করার চিন্তা, 2টো বৌমা রয়েছে তারা অন্তঃসত্ত্বা, তাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আসবে তাদের সন্তানদের নিয়ে চিন্তা, তার যে বড় নাতনি রয়েছে কল্যাণী তার বিবাহ নিয়ে চিন্তা। তো সমস্ত চিন্তা নিয়ে তিনি অতিষ্ঠ হয়ে উঠেছে। অবশেষে এক স্থানে বিবাহ স্থির হইল। পাত্রটি রাজশাহী কলেজে এলে পড়িতেছে, খাইবার পরিবার সংস্থানও আছে। তাহারা 2000 টাকা চাহে, নিজেদের খরচ 500, 2500 টাকা হইলেই বিবাহটি হয়। তো এখান থেকে একটি পাত্র পাওয়া গেল, সে রাজশাহী কলেজে এলে পড়ছে এবং তার সমস্ত সচ্ছল পরিবার, কিন্তু তবুও যৌতুক তো তাকে নিতে হবে। তো সেই যৌতুক 2500 টাকা, মানে 2500 টাকা যদি ঠিকঠাক মানে জোগাড় হয় তাহলেই মেয়েটির বিয়ে হবে। তো কোম্পানির কাগজ যেগুলো তিনি জোগাড় করে রেখেছিলেন সেগুলো তাকে বিক্রি করে দিতে হচ্ছে, তো সেগুলোও কমে এসেছে। তাহা হইতে 2500 টাকা বাহির করিয়া বড় কষ্ট। তাছাড়াও তার আরও নাতি নাতনি রয়েছে, তাদের বিয়ে দিতে হবে। তো সব মিলে ভীষণ চিন্তায় পড়ে গেলেন এবং এই সকল চিন্তার জন্য তার শরীরও খারাপ হতে লাগলো জয়রাম মুখোপাধ্যায়। এবং একদিন খবর এলো যে কনিষ্ঠ পুত্র অর্থাৎ যে তার ছোট ছেলে, সেই ছোট ছেলেকে যে তিনি কলকাতায় পড়তে পাঠিয়েছিলেন, সেই ছেলেও নাকি পরীক্ষায় ফেল করেছে, বিয়ে পরীক্ষায় ফেল করে গিয়েছে। তো সব দিক দিয়েই একটা মানে ভীষণ খারাপ অবস্থা। টাকার উপার্জন নেই, তিনি নিজের কাজ ছেড়ে দিয়েছেন, তার ছেলেদের কোনো উপার্জন নেই। এত চিন্তা, বের 2 নাতনির বিয়ে, তারপরে হচ্ছে নাতির চিকিৎসা, সব মিলিয়ে তিনি একদম অতিষ্ঠ, তার নিজের শরীর খারাপ হয়ে গিয়েছে। এবারও বন্ধুগণ সকলে আবার পিড়াপিড়ি করতে লাগলেন যে আপনি হাতিটিকে বিক্রি করে দেন। এবার তিনি বললেন যে দেখুন নাতনির বিয়ে দিন, কিছু তো করার নেই, আপনি হাতিটিকে করুন। তখন ভূজ্যমশাই বুঝতে পারলেন যে আর কোনো সত্যি উপায় নেই, তাকে হাতিটিকে বিক্রি করতেই হবে। চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি মেলা হয়, যেখানে বিস্তর গরু, বাছুর, ঘোড়া, হাতি, উট বিক্রয়ার্থে আসে। বন্ধুগণ বলিলেন, হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে। এখন 2000 কিনেছিলেন, এখন হাতি বড় হয়েছে, 3000 টাকা অনায়াসে পেতে পারবেন। কোচার খুঁটে চক্ষু মুছিয়া বৃদ্ধ বললেন, কি করে তোমরা এমন কথা বলছো? বন্ধুরা বুঝাইলেন, আপনি বলেন ও আমার মেয়ের মতো, তা মেয়েকেই কি চিরদিন ঘরে রাখা যায়? মেয়ের বিয়ে দিয়ে দিতে হয়, মেয়ে শ্বশুরবাড়ি চলে যায়, তার আর মায়া কি? তো এই যে এখান থেকে বন্ধুরাও মানে বুঝতে পারছে যে তাদের অবস্থা ভালো না এবং বন্ধু হিসেবেই তারা তাকে বুদ্ধি দিচ্ছে যে আপনি হাতিটাকে বেচে দিন, যে 2000 টাকায় তো কিনেছিলেন, এখন 3000 টাকা আপনি দাম পাবেন, কারণ সে হাতিটি বড় হয়েছে, এখন যথেষ্ট তার শক্তি বেড়েছে, যেই কিনবে তার লাভই হবে, ক্ষতি হবে না। কিন্তু জয়রাম মুখুজ্জের মন তো মানতে চায় না, তার কাছে তো সে সন্তানের মতন, এত দিন ধরে তাকে লালন পালন করেছে। তারপরে জয়রাম ঠিক করলে যে ঠিক আছে, তাহলে লোকটিকে তো এমন লোকের কাছে বিক্রি করব যে তাকে আমার মতনই আদর যত্নে রাখবে, সেরকম লোক দেখে বিক্রি করবো, নইলে কিন্তু বিক্রি করবো না।
তো যাই হোক, আর যদি তাতে 200-500 টাকা আমি কম পাই, 3000 টাকা না পাই, তাতে যদি 200-500 টাকা কমও পাই, তাতেও আমার কোনো রাগ নেই। কিন্তু আমি চাই আদরিণীকে যার কাছে বিক্রি করব সে যেন ভালো হয় এবং তার ভালো করে খেয়াল রাখে। মেলাটি চৈত্র সংক্রান্তি প্রায় 15 দিন পূর্বে আরম্ভ হয়, তবে শেষের 4-5 দিনই জমজমাটি বেশি। সংক্রান্তির এক সপ্তাহ পূর্বে যাত্রা স্থির হইয়াছে, মাহুত যাবে, মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যম পুত্রটিও সঙ্গে যাইবে। তো এবার ঠিক হয়ে গেল যে চৈত্র সংক্রান্তির ওই মেলাতেই তাকে পাঠানো হবে এবং সেখানে 15 দিন আগে থেকেই মেলা শুরু হয়ে যায়। কিন্তু মেলা জমে যখন মেলাটি শেষ হয়, 4-5 দিন, লাস্ট 4-5 দিন ভালো মতন মেলা জমে ওঠে এবং সেখানে প্রচুর পরিমাণে বেচা কেনা হয়। এবং সেখানে সেই হাতিটিকে নিয়ে জয়রাম মুখোপাধ্যায়ের মেজ ছেলে এবং যে মাহুত অর্থাৎ যে হাতি দেখাশোনা করে, তারা দুজন সে হাতিটিকে নিয়ে রওনা হলেন। এবং যাওয়ার দিন তো ভীষণ কান্নাকাটি, মন খারাপ, সব কিছুই হলো। যাত্রার দিন অতি প্রত্যুষে মুখোপাধ্যায় গাত্রোত্থান করিলেন, যাইবার পূর্বে হস্তি ভোজন করিতেছে। বাটির মেয়েরা বালক বালিকাগণ সজল নেত্রে বাগানে হস্তির কাছে দাঁড়াইয়া, অর্থাৎ এই যে একটা এতদিনের একটা বাড়ির মানে সদস্য, সে তাকে যে এই যে চলে যেতে হবে, এটা বাড়ির কেউই মেনে নিতে পারছে না, তাদের প্রত্যেকের মনে কষ্ট হচ্ছে। এবং সেদিন মুখোপাধ্যায় অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায় অনেক তাড়াতাড়ি উঠে পড়েছে এবং তাড়াতাড়ি পুজো টুজো দিয়ে তিনি খড়ম পায়ে সেখানে যেখানে আদরিণী রয়েছে তার কাছে গিয়ে দাঁড়ালেন এবং পূর্বদিন 2 টাকা রসগোল্লা আনাইয়া রাখিয়াছিলেন। ভৃত্য সেই হাড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইল। ডালপাতা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে মুখোপাধ্যায় মহাশয় সহস্তে মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়াইলেন। যে এত ভালোবাসা, যে মেয়েকে চলে যেতে হবে। মানে আমরা এরকমও দেখি যে যখন আমাদের দুর্গা পূজা হয়, যখন দশমীর দিন বাড়ির বউরা মাকে বিদায় বেলায় সেই মিষ্টি মুখ করায় যে মেয়ে চলে যাচ্ছে, শ্বশুরবাড়ি ফিরে যাচ্ছে। তো এই যে বাপের বাড়ি থেকে যে চলে যাওয়া, এই যে মনোকষ্ট, মেয়েকে ভালো মতন বিদায় দেওয়া মিষ্টি মুখ করিয়ে, সেই জায়গাটিও কিন্তু এখানে ফুটে উঠেছে। যে জয়রাম মুখোপাধ্যায় একজন বাবা হিসেবে সন্তান স্নেহে আদরিণীকে 2 টাকার যে রসগোল্লা তিনি কিনে রেখেছিলেন তা কিন্তু তিনি তাকে খাইয়ে দিচ্ছেন বিদায়ের আগে, এবং তার মনে যে ভীষণ কষ্ট তাও কিন্তু এখানে বোঝা যাচ্ছে। শেষে তাহার গলায় নিম্নে হাত বুলাইতে ভগ্নকণ্ঠে বলিলেন, আদর, যাও মা, বামুনহাটে মেলা দেখে এসো। আদরিণীকে তিনি আরও ভালোবেসে আদর বলে ডাকতেন এবং এমনভাবে বললেন যে বামুনহাটে গিয়ে মেলা দেখে এসো, মানে তুমি যাবে, একটু মেলা ঘুরে আসবে, চলে আসবে, এরকম একটা, মানে তিনি মন থেকে মেনে নিতেই পারছেন না। বা হাতিটিকে তিনি বোঝানোর চেষ্টা করছেন তোমাকে খালি মেলা দেখতে নিয়ে যাওয়া যাবে, তোমাকে যে বিক্রি করা হবে তা কিন্তু নয়। মানে তিনি একটি অবলা প্রাণীকে তিনি বোঝাচ্ছেন যে তোমাকে একটু ঘোরাতে নিয়ে যাওয়া হবে, তুমি মেলা ঘুরে আসবে, আবার চলে আসবে, ফিরে আসবে। উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় লইলেন। এই যে ছলনা করলেন, যে একটি অবলা প্রাণীকে তিনি বলছেন যে তুমি যাও, মেলা ঘুরে এসো, তারপরে আবার বাড়ি ফিরে এসো। হাতি চলিয়া গেল। মুখোপাধ্যায় মহাশয় শূন্য মনে বৈঠকখানার ফরাস বিছানার উপর গিয়া লুটাইয়া পড়িলেন। অনেক বেলা হইলে অনেক সাধ্য সাধনা করিয়া বধূরা তাহাকে স্নান করাইলেন। স্নানান্তে আহারে বসিলেন বটে, কিন্তু পাতের অন্ন ব্যঞ্জন অধিকাংশই অভুক্ত পড়িয়া রইল। তো এখানে স্বাভাবিক যে বাড়ির একটা মেয়ে বিদায় হয়ে গিয়েছে বা একটা সন্তান বিদায় হয়ে গেছে, সেখানে তো আর কোনো মতেই খাওয়ার তো কথাই মাথায় আসতে পারে না, তার মনই নেই সে। এভাবে 5ম অধ্যায় শেষ হলো। এবার 6ষ্ঠ পরিচ্ছেদ। কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়াছে, 10ই জ্যৈষ্ঠ শুভ কার্যে দিন স্থির হইয়াছে। এবার আদরিণীকে মেলায় পাঠিয়ে দিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছে যে এবার তো ওকে বিক্রি করে দেওয়া হবে, ঘরে একটা মোটা টাকা আসবে, সেই দিয়ে কল্যাণীর বিবাহ হবে। এবং বিবাহের একটা তারিখও ফাইনাল হয়ে গিয়েছে, 10ই জ্যৈষ্ঠ, এবং আশীর্বাদ হবে বৈশাখ পড়লেই। তো এখানে মোটামুটি একটি বিবাহের বর্ণনা রয়েছে, মানে সেই বর্ণনা। এবং কিন্তু 1লা বৈশাখ সন্ধ্যাবেলা মশমশ করিয়া আদরিণী ঘরে ফিরে আসিল। বিক্রয় হয় নাই, উপযুক্ত মূল্য দিবার খরিদ্দারি জোটে নেই। অর্থাৎ যেখানে শুধু গরু ঘোড়া এগুলো বেচা হয়, সেখানে একটি হাতি কে কিনতে হবে? সবই তো গ্রাম, এবং গ্রামের মেলা, এখানে কে কিনতে আসবে? তো স্বাভাবিকভাবেই 1লা বৈশাখ আশীর্বাদের আগেই আদরিণী ফিরে এলো এবং কোনো টাকা মানে বিক্রি হয়নি, কোনো টাকা উপার্জন হয়নি। তো সবাই সেখানে মানে আদরিণীকে থেকে ভীষণ খুশি হয়ে গেল, মানে সে বিক্রি হয়নি বা
কল্যাণীর বিয়ে কি হবে এই চিন্তা কারোর মনে নেই। সবার ওই সন্ধ্যাবেলায় সকলে যে তাকে দেখে এত খুশি হয়েছে যে আদরিণী ফিরে এসেছে, সেটা দেখে প্রত্যেকে পেরে ভীষণ খুশি, ভীষণ। তারপরে বাড়ির লোক বলিতে লাগলো, আহা আদর রোগা হয়ে গিয়েছে, বোধহয় এ কদিন সেখানে ভালো করে খেতে পায়নি, ওকে দিন কতক এখন বেশ করে খাওয়াতে হবে। তারপরে এরকম সারা রাত আনন্দ চললো। পরের দিন সকালবেলায় সবার খেয়াল এলো, তাহলে এবার কল্যাণীর বিয়ে কি করে হবে। তো এইভাবে আবার একটি বৈঠক বসলো এবং সেখানে ঠিক হলো যে বামুনহাটের মেলায় তো হলো না, তো 10 ক্রোশ দূরে উত্তরের রসুলগঞ্জে সপ্তাহব্যাপী আরেক মেলা হয়। সে সকল গো মহিষাদি বামুনহাটে বিক্রয় হয়নি, সেই সব রসুলগঞ্জে গিয়ে জমে। অর্থাৎ যেগুলো বামুনহাটে বিক্রয় হয়নি সকলে আবার সেই রসুলগঞ্জে হাটে গিয়ে বসে এবং সেখানে বিক্রয় হওয়ার চেষ্টা হয়। তো সেখানে আদরিণীকে নিয়ে যাওয়ার আবার প্রস্তাব উঠলো, আবার ঠিক হলো তা আদরিণীকে নিয়ে যাওয়া হবে। আজ আবার আদরিণী মেলায় যাইবে। আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না। ও আবার এই ক্ষেত্রে এটাও বলা দরকার, যখন আদরিণী ফিরে এলো তো সকলে আবার এটাও বলেছে ব্যঙ্গ করে যে ওই যে যাওয়ার সময় বলেছে না যে তুমি মেলা ঘুরে এসো, বামুনহাটের মেলা ঘুরে এসো, জয়রাম মুখোপাধ্যায় যে বলেছিলেন, তিনি তো ব্রাহ্মণ মানুষ। তো সবাই বলেছে যে জয়রাম মুখোপাধ্যায় তো ব্রাহ্মণ মানুষ, তিনি তো আর একেলের ব্রাহ্মণ না, তিনি সেকেলের ব্রাহ্মণ, অর্থাৎ তিনি যথেষ্ট নিষ্ঠাবান ব্রাহ্মণ। তো তিনি যেহেতু বলেছে যে তুমি ফিরে আসবে, তো ব্রহ্মবাক্য বলে দিয়েছে, ব্রাহ্মণের কথাই ব্রহ্মবাক্য, তো সেই জন্যই আদরিণীকে সেখানে বিক্রয় করা যায়নি। তো এই কথা জয়রাম মুখোপাধ্যায়ের কানে গেছে, তাই তিনি এবার আর বিদায় সম্ভাষণ জানালেন না, তিনি আদরিণীর সামনেই যাননি। কল্যাণী যখন তার দাদা মহাশয়কে এসে জানালেন যে আদরিণীকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন আদরিণী কাঁদছিল, তো সেটি শুনে দাদা মহাশয় অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায় কিন্তু বুঝতে পারলেন যে হাতিরটির যে মন রয়েছে তারা তো অন্তর্যামী, সেটি কিন্তু তিনি বুঝলেন যে তিনি সামনে যাননি, সেটি কিন্তু আদরিণী বুঝতে পেরেছে যে আদরিণী হয়তো আর এই বাড়িতে ফিরে আসা হবে না। এবং সেটি ভেবেই মুখোপাধ্যায় ভীষণ কষ্ট পাচ্ছে যে তারা তো অন্তর্যামী, সে বুঝে গিয়েছে তাকে যে ছলে বলে এই বাড়ি থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। তখন তিনি নাতনি চলে গেলে তিনি নিজে নিজে মনে মনে বললেন, যাওয়ার সময় আমি তোর সঙ্গে দেখা করলাম না, সে কি তোকে অনাদর করে? না মা, তা নয়, তুই তো অন্তর্যামী, তুই কি আমার মনের কথা বুঝতে পারিসনি? খুকির বিয়েটা হয়ে যাক, তারপর তুই যার ঘরে যাবি তাদের বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসব, তোর জন্য সন্দেশ নিয়ে যাব, রসগোল্লা নিয়ে যাব, যতদিন বেঁচে থাকবো মনে কোনো অভিমান করিস নে মা। এই যে এখান থেকে এই যে অন্তর্যামী, অর্থাৎ তিনি মনে মনে কথাটা বলছেন, হয়তো ভাবছেন যে আদরিণী হয়তো বুঝতে পারবে, সে বলছে যে তুই তো তোর জন্য সন্দেশ নিয়ে যাব, রসগোল্লা নিয়ে যাব, যার ঘরেই তুই থাকবি সেখানে তুই ভালো থাকিস, আর আমার প্রতি কোনো অভিমান রাখিস না। এই যে এত সুন্দর যে একটি সন্তান সম স্নেহ জয়রাম মুখোপাধ্যায়ের, যে কতটা গভীর স্নেহ তা কিন্তু আমরা বুঝতে পারছি। 7ম পরিচ্ছেদ। পরদিন বিকালে একটি চাষি লোক একখানি পত্র আনিয়া মুখোপাধ্যায় মহাশয়ের হস্তে দিল। সেই চিঠিটি তার মধ্যম পুত্র অর্থাৎ মেজর ছেলে তাকে লিখে পাঠিয়েছে। তাতে লেখা রয়েছে যে বাড়ি থেকে কিছুটা দূরে 7 ক্রোশ দূরে যেতে যেতেই আদরিণী অসুস্থ হয়ে পড়ে এবং তার পেটে খুব সম্ভবত বেদনা হয়, ব্যথা শুরু হয়, এবং মাহুত তার যেটুকু বিদ্যা রয়েছে তাতে চেষ্টা করে তাকে সুস্থ করার, কিন্তু আশা মনে হয় নেই আদরিণী মারা যাবে, এই আশঙ্কা করছে। তো এই চিঠি পেয়ে তো বৃদ্ধ একদম পাগল হয়ে গেলেন যে আদরিণীর মানে যাই অবস্থা। তো বৃদ্ধ ঠিক করলেন যে তিনি এখনই রওনা হবেন, এবং বৃদ্ধ পুরো বাড়িকে মানে মাথায় করে ফেললেন যে তাড়াতাড়ি সমস্ত জোগাড় করো, আমি এখনই রওনা হব, আমাকে দেখলেই আদরিণী সুস্থ হয়ে যাবে। এই যে মনের একটা বিশ্বাস যে আদরিণীকে তিনি যাওয়ার সময় দেখা দেননি বলেই আদরিণী রাগ করে মাঝপথে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে, এবং বৃদ্ধর এটাও বিশ্বাস যে একবার গিয়ে যদি বৃদ্ধ তার সামনে দাঁড়ান, অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায় আদরিণীর সামনে গিয়ে দাঁড়ালে আদরিণী আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে। তখনই ঘোড়ার গাড়ির বন্দোবস্ত করিতে লোক ছুটিল। রাত্রি 10টার সময় গাড়ি ছাড়িল। জ্যেষ্ঠ পুত্র সঙ্গে গেলেন। এবার বড় ছেলে এবং জয়রাম মুখোপাধ্যায় তার রাত্রি 10টার সময় গাড়ি করে রওনা হলেন। পত্রবাহক সেই চাষি লোকটিও কোচবাক্সে বসিল। যে পত্র এনেছিল সেই চাষি লোকটিকেও সাথে নেওয়া হলো। পরদিন প্রভাতে গন্তব্যস্থানে পৌঁছিয়া বৃদ্ধ দেখিলেন সমস্ত শেষ হইয়া গিয়াছে। আদরিণী সেই নবজলবর্ণ বিশাল দেহখানি আমবনের ভিতর পতিত হইয়া রহিয়াছে, তাহা আজ নিশ্চল নিস্পন্দ।
অর্থাৎ তারা যখন পৌঁছালেন ভোরবেলায়, তখন গিয়ে দেখছেন যে আদরিণী আর বেঁচে নেই। একটি আমবাগানের ভেতর তার বিশাল দেহ পড়ে রয়েছে, তার চোখ একদম নিশ্চল, তার শরীর একদম নিষ্পন্দ। বৃদ্ধ ছুটিয়া গিয়া হস্তিনীর শবদেহের উপর লুটাইয়া পড়িয়া তাহার মুখের নিকট মুখ রাখিয়া কাঁদিতে কাঁদিতে বারংবার বলিতে লাগিলেন, অভিমান করে চলে গেলি মা, তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি। ইহার পর 2টি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন। এখানেই গল্পের শেষ, এবং আমরা দেখতে পেলাম যে শেষে গিয়ে একটি ভীষণ বিয়োগান্তক চিত্র, যে এত ভালোবাসার একটি পাত্রী আদরিণী জয়রাম মুখোপাধ্যায়ের এত স্নেহের, মানে তিনি কোনোদিনই তাকে সন্তানের থেকে দূর অন্য কিছু ভাবেনি, সবসময় সন্তানের মতো স্নেহ করেছেন। তার নিজের আয় হচ্ছে না, তবু তাকে যাতে ভালো মতন খাওয়ানো যায়, তাকে যাতে ভালো মতন যত্ন করা যায়, সব রকম চেষ্টা তিনি করতেন, তাকে সবসময় যত্নে রাখতেন। এবং যতদিন আদরিণী তার সাথে ছিল, সে ভীষণ আদরে যত্নে ছিল। এবং সবসময় শুধু জয়রাম মুখোপাধ্যায় বলে নয়, তার বাড়ির প্রত্যেকটি লোক কিন্তু আদরিণীকে ভীষণ যত্নে রাখত। এবং যখনই আদরিণী কে বিক্রি করার জন্য বাড়ির বাইরে নিয়ে যাওয়া হয়, আদরিণী সেটি হয়তো বুঝতে পেরেছিল যে তার আর এই বাড়িতে ফিরে আসা হবে না, এবং আদরিণী পথমধ্যেই অসুস্থ হয়ে পড়ে এবং জয়রাম মুখোপাধ্যায়দের পৌঁছানোর আগেই সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এবং এখানেই আদরিণীর মৃত্যু ঘটে, এবং তার 2 মাস পরে জয়রাম মুখোপাধ্যায়ও মারা যান সেই মনোকষ্টেই, যে তিনি কিভাবে কিছু টাকার জন্য তার প্রিয় আদরিণীকে বিক্রি করার কথা ভেবেছিলেন, এই মনোকষ্টেই হয়তো তিনি মারা গিয়েছেন। তো এইভাবেই এত সুন্দর একটি গল্পের শেষ লিখেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। এবং এই গল্পের মধ্য দিয়ে এই আদরিণী নামকরণের যে সার্থকতা, তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গোটা গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত আদরিণীকে কেন আনা হলো, বা আদরিণীকে আনার প্রয়োজন কেন হলো, এবং আদরিণীকে এনে তার যত্ন, এবং পরবর্তীতে আদরিণীকে কিভাবে বিদায় দেওয়া হচ্ছে, এবং সেই কষ্ট আদরিণী যেমন মেনে নিতে পারেনি, সেরকম জয়রাম মুখোপাধ্যায়ও কিন্তু মেনে নিতে পারেনি। তো এরকমভাবেই এই গল্পের শেষ আমরা দেখলাম, এবং এখানেই কিন্তু নামকরণের সার্থকতা আদরিণী হয়। এবং এই গল্প পড়ে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের যে লেখনীর জাদু, তাও কিন্তু আমরা বুঝতে পারলাম। এতগুলি পরিচ্ছেদে এই গল্পটি লেখা রয়েছে, 7টি পরিচ্ছেদে। প্রত্যেকটি পরিচ্ছেদ কিন্তু প্রত্যেকটির সাথে ইন্টারকানেক্টেড, অর্থাৎ একটি পরিচ্ছেদের ঘটনা শেষ হলেই পরবর্তী পরিচ্ছেদে সেই আগের ঘটনাটাকে টেনেই পরবর্তী পরিচ্ছেদ লেখা রয়েছে। তো পাঠকদের বুঝতে একদমই অসুবিধা হওয়ার কথা নয়। এবং আমিও চেষ্টা করলাম যতটা বিশ্লেষণ করে এবং পড়ে আপনাদের সামনে গল্পটি পরিবেশন করার এবং বোঝানোর। এবং আশা রাখবো যে সকল ছাত্রছাত্রী গল্পটি শুনলে এবং আমার আলোচনাটি শুনলে, আশা করি তাদের এই গল্পটি আর বুঝতে অসুবিধা হবে না। যদি কোথাও তবুও বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এবং আমার এই আলোচনাটি তোমাদের কেমন লাগলো, তাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের আশায় রইলাম। আজকের এই পর্ব এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন আসছি।